হ্যালো কিডস, সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আমাকে যতদূর দেখেছো আশা করি চিনতে পেরেছো। আমি তোমাদের অনেকেরই চিনি না। যাই হোক, ক্লাস 6 তোমাদের ক্লাসে কখনো প্রয়োজন প্রথম, বিশেষ করে ছেলেরা হয়তো আমাকে চিনো না, মেয়েরা আমাকে অনেকে চিনো। এনিওয়ে, কোনো সমস্যা নেই, আজকে আমরা পরিচিত হব। আজকে তোমাদের একটা ক্লাস আমি একটু দেখবো। আসলে পড়ানো বলতে যে তোমরা নিজেরাও পড়ছো এবং নিজেরা খুব ভালো করছো আমি জানি, তোমাদের শিক্ষকরা খুব ভালো করে পড়ান বাংলাটা। জাস্ট একটু তোমরা কীভাবে কি এগোচ্ছ, কীভাবে কি পড়াচ্ছ এটা দেখার জন্য আমি মূলত আসা তোমাদের লাইভে। তো তোমাদের তার সাথে সাথে যেহেতু আমি একটা পরীক্ষার ডেট দিয়েছি, তোমরা দেখো আগামী 9 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে এবং সিলেবাসও দিয়ে দিয়েছি। এই সিলেবাসটার উপরেই বেসিক্যালি আমাদের একটু ফোকাস থাকবে এবং তোমাদের স্পেসিফিকভাবে কোনো জায়গায় সমস্যা থাকলে সেটা আমাকে জানাবে এবং অন্যান্য সাবজেক্টেও যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জানাবে। সেই অনুযায়ী তোমাদের আমরা ক্লাসগুলো অ্যারেঞ্জ করাবো। তোমরা জানো যে এটার মধ্যে তোমাদের ক্লাসগুলো আমাদের বড় স্যার কিছু ক্লাস নিচ্ছেন। আচ্ছা, নেট ঠিক হয়ে যাবে, একটু অপেক্ষা করো। দেখা যাচ্ছে কি দেখো একটু। এস ওয়ালাইকুম আসসালাম। এখানে ফেরদৌসি মিতা, মনে হয় তোমার আম্মুরটা ব্যবহার করেছো। তারপরে অনেকেই আসছো। ঠিক আছে, তোমাদের আমি এখনই শুরু করব। আমি যেটা বলতে চাচ্ছিলাম, তোমাদের আমরা কাশেম স্যার অনেকগুলো ক্লাস তোমাদের নিয়েছেন, তো সেই অনুযায়ী আমরা এগোচ্ছি। কিছু ক্লাস আমি সপ্তাহে একটা ক্লাস আমি তোমাদের নিব, ক্লাস 6-এ একটা, 7-এ, জাস্ট একটু পরিচিত হওয়ার জন্য, তোমাদের সিলেবাসটা দেখানোর জন্য। আর তোমাদের যে স্টাইলটা, তোমরা 5 থেকে সরাসরি 6-এ এসেছো, যার জন্য এখানে কিছু সমস্যা তোমাদের থাকতে পারে। সমস্যাগুলো আমি সলভ করার চেষ্টা করব। সপ্তাহে একটা করে ক্লাস তোমরা বেশি জয়েন করবে। জয়েন করলে দেখবে তোমাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আজকে আমরা একটা কবিতা নিয়ে আলোচনা করব, যে কবিতাটার নাম হচ্ছে মানুষ জাতি। এবং এই কবিতাটা পড়ানোর পরে আমি এখান থেকে 10টা এমসিকিউ সলভ করব, যে এমসিকিউগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই এমসিকিউগুলো পরীক্ষায় আসবে ইনশাল্লাহ, আসার মতো। তো তোমরা দেখছি যে খুব কম সংখ্যক স্টুডেন্ট, আসলে আমি বুঝতে পারি না। আই অ্যাম নুরা ফ্রম G2, ভেরি গুড। তোমরা নাম এবং রোল নাম্বারটা, বিশেষ করে সেকশন এবং রোল নাম্বারটা দিলে হবে, নাম না দিলেও হবে। সেকশনটা অবশ্যই তোমাদের দিতে হবে, ঠিক আছে? জানুন তোমাদের ইয়েগুলো, এই যে পার্সেন্টেজ কিন্তু আমরা কাউন্ট করি, ঠিক আছে? সো হাউ আর ইউ স্যার? আই এম ফাইন। কে লিখেছো? সুমু লিখেছো G3 থেকে, রোল 308। আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। ওকে, আমরা এখনই চলে যাব। তোমরা দেখতে পাচ্ছ কিনা একটু রেসপন্স করো। স্যার আই এম উম্মে। হ্যাঁ, কি আশা করি নেটওয়ার্ক প্রবলেম হয়েছে না তো? দেখো তো, একটু ভালো করে খেয়াল করো তো নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে কি না। ওকে, দেখি একটু অপেক্ষা করে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তোমার এখানে ওকে, এখন আমরা শুরু করব। হ্যাঁ, আমরা খাতা কলম রেডি করো। খাতা কলম রেডি করার আগে তোমাদের একটা ছোট্ট জিনিস দেখাবো। তোমরা একটা ছবি দেখবা। হ্যাঁ, বই বের করো, পেজ নাম্বার, তোমাদের বইয়ের নাম হচ্ছে চারু পাঠ।
পেজ নাম্বার 62। বইয়ের নাম কি বললাম? বইয়ের নাম হচ্ছে চারুপাঠ। চারুপাঠ। পেজ নাম্বার কত? পেজ নাম্বার 61। ঠিক আছে, 61 না 62, পেজ নাম্বার 62। কবিতার নাম দেখো মানুষ জাতি। এটা এই পেজটা বের করো। এই পেজটা বের করলে আমি একটা জিনিস দেখাবো, তোমরা খেয়াল করবে, তোমাদের বইটা লাগবে একটু। মানুষ জাতি, এখানে দেখো একটা ছবি দেখা যাচ্ছে, আশা করি ছবি দেখা যাচ্ছে। দেখো একজন মহিলা আছে, পেয়েছো? একজন টুপিওয়ালা মানুষ আছে, পেয়েছো? এখানে দেখো একটা বেশ, এখানে একজন মহিলা আছে, কর্মজীবী মহিলা, এটা দেখতে পেয়েছো? এবং দেখো বিভিন্ন একজন মানুষের মাথায় চুল নেই, এটা পেয়েছো? একজন মানুষ দেখো দাড়িওয়ালা আছে, দেখেছো? কিছু দাড়িওয়ালা মানুষ আছে, কিছু টুপিওয়ালা মানুষ আছে, কিছু সাধারণ মানুষ আছে। দেখো বিভিন্ন ধরনের মানুষ আছে, বিভিন্ন ধরনের মানুষ। ক্লাস টিচার হ্যাঁ, হ্যালো, হ্যালো, আমি ক্লাসে কে? না তুমি তো কেউ ফোন করলে কেটে দিবা। আচ্ছা দেখো তো এখন একটু কি সমস্যা হচ্ছে? হ্যাঁ, আস্তে আস্তে ঠিক হবে, দেখো ক্লিয়ার হবে। চারুপাঠ পেজ নাম্বার আমি যেটা দেখাচ্ছিলাম, দেখো অনেকগুলো ছবি, ছবিগুলো দেখো। ছবিগুলো কি হচ্ছে? মানুষ জাতি, অর্থাৎ এখানে বিভিন্ন মানুষের কথা বলা হয়েছে। তোমার ছবি দেখে পড়তে পেরেছো কখনো? ছবি দেখে পড়বো আজকে। ছবি দেখে অনেকগুলো, অর্থাৎ এখানে 50% ছবি দেখে পড়ানো হয়ে যাবে। একটা মহিলা দেখতে পেয়েছি, একজন সাধারণ মানুষ দেখতে পেয়েছি, খেটে খাওয়া মানুষ দেখতে পাচ্ছি, একজন ক্যাপ পরা হ্যাট পরা মানুষ দেখতে পাচ্ছি, একজন অল্প বয়স্ক মানুষকে দেখতে পেয়েছি, একজন দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষকে দেখতে পেয়েছি, তারপরে একজন এখানে এই ধরনের উষ্কপুষ্ক মানুষ দেখতে পেয়েছি, একজন যোগীকে দেখতে পেয়েছি, অর্থাৎ হিন্দু ধর্মের। তারপরে বিভিন্ন ধর্মের, দেখো বিভিন্ন ধর্মের মানুষ আছে, বিভিন্ন বর্ণের মানুষ আছে। আবার এখানে কিন্তু এর মধ্যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব ধরনের মানুষ আছে। আবার মহিলারাও আছে, অর্থাৎ মহিলা পুরুষও আছে। আবার দেখো বয়সে কেউ অল্প, কেউ ছোট, সবই আছে। এই সমগ্র মানুষ নিয়ে মানুষ জাতি একটা কবিতা। আমরা এই মানুষ জাতি কবিতা নিয়ে আলোচনা করব। এই ছবির মধ্যেই কিন্তু এর সত্তাগুলো, অর্থাৎ এর যে যে বিষয়গুলো বলতে চেয়েছে, বিষয়গুলো ইঙ্গিত করা আছে। এক নম্বর ইঙ্গিত কি? আমরা এখানে দেখি যে এক নম্বর এখানে বলতে চেয়েছে কিছু শব্দ, দেখো শব্দগুলো পড়ো। জগৎ জুড়িয়া এক জাতি আছে। আচ্ছা, এখানে তার আগে দেখো কাব্যগ্রন্থের নাম দেখো। এটা একটা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই কাব্যগ্রন্থ না জানলে হবে না, এটা অভ্র আবির। তাহলে কি? মানুষ জাতি অভ্র, তারপরে আবির, এটা হচ্ছে কাব্যগ্রন্থ। হ্যাঁ, এটা কি বললাম? কাব্যগ্রন্থ। এখন দেখো অনেকেই বলে যে স্যার কবিতা এবং কাব্যগ্রন্থের মধ্যে পার্থক্য কি? কবিতা এবং কাব্যগ্রন্থের মধ্যে পার্থক্য কি? দেখো, কবিতা হচ্ছে একটা লেখকের একটা কবিতা, অনেকগুলো, একটা লেখকের একটা একক কবিতা কোনো বইয়ে প্রাধান্য পেলে সেটা কবিতা হয়ে যায়। কিন্তু একই লেখকের অনেকগুলো কবিতা একটা জায়গায় প্রাধান্য পেলে সেটা কাব্যগ্রন্থ বলা হয়। যেমন রবীন্দ্রনাথ গীতাঞ্জলি একটা কাব্যগ্রন্থ, পলাকা একটা কাব্যগ্রন্থ, এগুলো সবই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। আর এই কাব্যগ্রন্থ থেকে কোনো একটা কবিতা তুলে নেওয়া হয়। তবে আমাদের এখন চলে আসি, এখানে কে লিখেছেন কবিতাটা? এখানে দেখো কবিতাটা আরেকজন সত্যেন্দ্র ঠাকুর, আমি লাল কালিতে লিখছি। লাল কালি লিখলাম, দেখো এটার নাম দিলাম সত্যেন্দ্রনাথ দত্ত। ক্লিয়ার? তোমরা দেখো সত্যেন্দ্রনাথ দত্তটা কি? এখানে এক নম্বর পয়েন্ট, ইনি হচ্ছেন ছন্দের জাদুকর ছিল। হ্যাঁ, অর্থাৎ ছন্দের
জাদুকর। কেন ছন্দের জাদুকর বলা হতো? উনি ওনার কবিতা বেশিরভাগই ছন্দে লেখা এবং খুব চমৎকার চমৎকার শব্দ ব্যবহার করতেন, এই জন্য তাকে ছন্দের জাদুকর। তোমরা সবাই ইয়ারফোন ব্যবহার করো, তাহলে শব্দগুলো শুনবে। তাহলে কি, প্রথম বললাম কবিতার নাম হচ্ছে মানুষ জাতি, দ্বিতীয় বললাম কাব্যগ্রন্থ হচ্ছে অভ্র আবির, তারপরে আমি বলেছি এর লেখকের নাম, কবির নাম সত্যেন্দ্রনাথ দত্ত, তারপর বলেছি সত্যেন্দ্রনাথ দত্ত আসলে ছন্দের জাদুকর ছিলেন। এবং জন্ম পরিচয় তোমরা তো অবশ্যই বইয়ে আছে এবং তোমাদের শিক্ষকরা পড়িয়েছেন বলে আর আমি অত দূর যাবো না। আমি যেহেতু কিছু এমসিকিউ করাবো, তো আমি বেসিকটা তোমাদের একটু বলে দিচ্ছি। হ্যাঁ, এখন বেসিকটার জন্য সবাই ভালো করে খেয়াল করো যে আমরা কবিতাটা কি পড়তে চেয়েছি, কি বলতে চেয়েছে সেটা একটু বলার চেষ্টা করছি আমি। হ্যাঁ, সবাই খাতা কলম নিয়ে রেডি হও। এখন দেখো, এখানে প্রথমেই বলছে শব্দগুলো দেখো, জগৎ জুড়িয়া, কি হলো? এক জাতি আছে, তারপরে কি? সে জাতির নাম মানুষ জাতি, তাই তো? শব্দগুলো কি কি এখানে জটিলতা সৃষ্টি করতে পারি? জগৎ জুড়িয়া মানে এই একটা শব্দ, জগৎ মানে পৃথিবী, হ্যাঁ, জুড়িয়া এক জাতি, একক জাতি, একটাই জাতি আছে, হ্যাঁ, সেই জাতি কোনটা? তার নাম হচ্ছে মানুষ জাতি। এখন আমরা কবিতায় চলে যাই। এখানে অনেকগুলো ছবি আছে, এই ছবিতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবই আছে, ছেলে মেয়ের ছবি দেয়া আছে, বৃদ্ধ দেয়া আছে, টুপিওয়ালা দেয়া আছে, আবার গলায় পুঁথি দেয়া আছে, ক্যাপ পরা আছে, হ্যাট পরা আছে, তার মানে সব জাতির মানুষ আছে। তাই বলছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কারো নাম লেখা নেই, কিন্তু কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান কারো নাম লেখা নেই, কিন্তু এই সকল মিলেই একটাই জাতি হলো, সেই জাতিকে আমরা মানুষ জাতি বলতে পারি, অন্য কোনো জাতি বলতে পারি না। তাহলে প্রথম লাইনের প্রথম কবিতাই হলো জগৎ মানে পৃথিবী। হ্যাঁ, আমি এটা বললাম, জগৎ মানে পৃথিবী, সমগ্র পৃথিবী জুড়ে কি আছে? জুড়িয়া। জুড়িয়া একটা সাধু ভাষায় লেখা, জুড়িয়া মানে সমগ্র পৃথিবী খুঁজে, মানে সমস্ত পৃথিবীতে একটাই জাতি আছে, সেই জাতি হচ্ছে, সে হিন্দু নয়, সে বৌদ্ধ নয়, সে খ্রিস্টান নাই, সে ইহুদি নাই, সে পৌত্তলিক নাই, সে নারী নাই, পুরুষ নাই, সে একক এবং একক সত্তা, সেটা হচ্ছে মানুষ। তাহলে আমরা কি পেলাম? মানুষ জাতি পেলাম। হ্যাঁ, তাহলে আমরা এই কবিতার এখানে এই অংশের সাথে আমরা প্রমাণ পেলাম। দেখো কবিতার এই অংশের সাথে ক্লিয়ার? প্রথম লাইন তো চলে গেল, এরপরে দ্বিতীয় লাইন দেখো, একই পৃথিবী। এখানে কি বললাম আমি? এখানে দিলাম এক পৃথিবীর তারপরে লালিত লালিত একই রবি শশী মোদের সাথী। ওকে, এখন একটু খুঁজে বের করি আমরা। এখানে একটু খোঁজা ব্যবহার করো। এটা হচ্ছে দেখো সূর্য, সবাই জানো সূর্য, এটা হচ্ছে চাঁদ, চাঁদ সূর্য। সাথী মানে বন্ধু, কি বললাম? সাথী হচ্ছে বন্ধু। আচ্ছা, এখানে হচ্ছে তোমরা জানো শব্দটা স্তনে হচ্ছে আমরা মায়ের দুগ্ধ, লালিত, অর্থাৎ এর অর্থ হচ্ছে আমরা এক পৃথিবীর স্তন, অর্থাৎ একই, আমরা সবাই মায়ের, এখানে শব্দটা লেখো, মায়ের দুগ্ধ পান করি। ঠিক আছে, আমরা কিন্তু সবাই মায়ের দুগ্ধ, আমরা মানুষরা কিন্তু কেউ মা, কেউ দুগ্ধ পান করি। ক্লিয়ার? আমরা এখানে এই শব্দটার অর্থ এটা। আর দেখি রবি শশী আমি বললাম, আমাদের কিন্তু হিন্দুদের জন্য এক ধরনের সূর্য, মুসলিমদের জন্য আরেক সূর্য বা চাঁদ, আর ইহুদের জন্য আরেক ধরনের চাঁদ বা সূর্য, এগুলো কিন্তু কোথাও আমরা দেখতে পাই নাই।
আমরা সবাই দেখেছি যে আমাদের একই চাঁদ, আমাদের একই সূর্য, আমাদের সবাই আমাদের বন্ধু। সুতরাং এটা কিন্তু আলাদা করা নাই। তাহলে ছবির মধ্যে আমরা ভিন্নতা থাকলেও, কি বললাম, আমাদের এখানে আবার ছবিটা দেখাচ্ছি, ছবির মধ্যে আমাদের কিন্তু ভিন্নতা আছে। দেখো, কারো ক্যাপ মাথায়, কারো টুপি মাথায় আছে, কেউ কর্মজীবী মহিলা আছেন, আবার কেউ বয়স্ক মহিলা আছেন, আবার কেউ দেখো দাড়িওয়ালা মানুষ আছেন, আবার কেউ উপরে দেখো টিকি আছে, হিন্দুদের টিকি, যারা হিন্দুদের মন্দিরে অবস্থান করে তাদের অবস্থান আছে, সবাই কিন্তু আছে। কিন্তু তাদের একটা জায়গায় একমাত্র পরিচয়, সেই পরিচয়টা কি? তারা সবাই মানুষ। এবং তাদের কি, এই মানুষ যে কেউ আমেরিকায় বসবাস করে, কেউ ইংল্যান্ডে বসবাস করে, কেউ সৌদি আরবে বসবাস করে, কিন্তু তাদের সবারই কিন্তু একই সাথী। কে? চন্দ্রও এক, সূর্যও এক, পৃথিবীও এক, সবাই এক। সুতরাং আমরা কখনোই আলাদাভাবে দেখাবো না, আমরা কখনোই আলাদাভাবে বিভাজন করব না। সুতরাং এই ছবিতেই কথা বলছে, এই ছবি দিয়েই তুমি কিন্তু অর্ধেক অংশ পড়ে ফেলতে পারো। ওকে, এরপরে চলে আসো, আমরা এই শব্দ কি বললাম, এক পৃথিবীর স্তম্ভে, অর্থাৎ আমাদের সবাই মায়ের দুগ্ধ পান করে একই রবিশস্য, অর্থাৎ একই সূর্য এবং চাঁদের নিচেই আমরা বসবাস করি, এবং তারাই আমাদের। মোদের মানে আমাদের, ক্লিয়ার? তাহলে মোদের শব্দটা হচ্ছে আমাদের, আমাদের বন্ধু। ঠিক আছে, আমরা উপরেরটা আবার মুছে দিতে পারি, আরো 2 লাইন আমরা সংযোগ করি। 2 লাইন দেখো, শীতাতপ ক্ষুধা, এখানে দেখো আমি এভাবে দিলাম, শীতাতপ ক্ষুধা, তৃষ্ণার জ্বালা, তৃষ্ণার জ্বালা, তারপরে সবাই আমরা সমান বুঝি। আমি আর দুটো লাইন লিখে নিই, তাহলে এই দুটো আমি বুঝতে পেরেছ। আরো দুটো লাইন লিখে নাও, কচি কাঁচা, এখানে দেখো কচি কাঁচা, তারপরে কি গুলি, ডাটো করে তুলি, কিভাবে ডাটো করে তুলি, কাচিবার তরে সমান যুঝি। ঠিক আছে, সমান যুঝি। ওকে, আমরা শব্দগুলো একটু দেখে নিই। শব্দগুলো দেখো, শীত এবং তাপ, শীত যোগ আতপ, অর্থাৎ শীত আর তাপ হচ্ছে শীত এবং আতপ মিলে শীতাতপ। তাহলে ঠান্ডা এবং গরম, ক্লিয়ার? ক্ষুধা, আমরা যেটাকে খিদা বলি, ঠিক আছে? তৃষ্ণা, আমরা যেটা পিপাসা বলি। তাহলে কি হলো, আমরা শব্দটা যদি সহজ করতে পারি, পিপাসা দিলাম, এখানে খিদা বা খিদে দিলাম, জ্বালা, যন্ত্রণা, কষ্ট দিলাম, সবাই মানে আমরা সবাই, সকল মানুষ জাতি, সকল মানুষ, কি হলো, সকল মানুষ। তারপরে কি হলো, আমরা সকল মানুষ সমান, ইকুয়াল, ইকুয়াল যুঝি, বুঝি, বুঝি মানে বুঝতে পারি। ঠিক আছে, ইকুয়াল আমরা বুঝতে পারি। তারপরে কি কচি কাঁচা গুলো, অর্থাৎ তোমাদেরকে কচি কাঁচা বলা হচ্ছে, তোমরা ছোট মানুষ, তোমরা আরো ছোট ছিলা, যখন প্রথম হও তখন একেবারে পিচ্ছি ছিলা, তো বলছে তোমাদেরকে কি কচি কাঁচা গুলো, অর্থাৎ ছোট বাচ্চারা, একেবারে কি নাবালক বা ছোট ছোট বাচ্চা, ছোট ছোট বাচ্চা, ডাটো করে তুলি, ডাটো মানে বড় করে তুলছি, আমরা সেগুলোকে বড় করে তুলি। বাঁচিবার, বাঁচিবার হচ্ছে বাঁচবার, তরে মানে বাঁচবার জন্য, এই তরে শব্দের অর্থ হচ্ছে জন্য, সমান যুঝি, যুঝি মানে যুদ্ধ করি, যুদ্ধি মানে যুদ্ধ করি। তাহলে শব্দটা কি হলো, আমরা দেখো এখানে ছবি চলে আসো, এই ছবিতে কি দেখো, আমরা মানুষ জাতি, আবার ছবি দেখাচ্ছি আমি, কেন বারবার দেখাচ্ছি দেখো, এখানেই হবে। এখানে দেখো কোনো কর্মজীবী মানুষ আছে, শ্রমজীবী মানুষ আছে, কর্মজীবী মানুষ পেলাম, শ্রমজীবী মানুষ পেলাম,
কেউ ধর্ম নিয়ে তারা ইনকাম করছে, কেউ ব্যবসা নিয়ে ইনকাম করছে। সবাই কি? সবাই কিসের জন্য? তার পরিবারের জন্য। তার পরিবারে কারা আছে? ছোট ছোট বাচ্চা আছে। এই ছোট ছোট বাচ্চাগুলোকে কি করবে? তারা বড় করে তুলবে। এই জন্য বলছে, দেখো, শীতাতপ, ক্ষুধা, তৃষ্ণার জ্বালা, এই সকল মানুষ কেন পরিশ্রম করছে? কারণ তাদের ক্ষুধার জ্বালা আছে। ক্ষুধার জ্বালা কিভাবে? সবার সমান। ওই আমেরিকানদেরও যে ক্ষুধা আছে, আমারও সেই ক্ষুধা, তোমারও সেই ক্ষুধা। আবার দেখবা রমজান মাসে আমরা অনেক ফকির মানুষকে দেখবা রাস্তায় নেমে পড়েছে। এখন লকডাউন সিস্টেম চলছে, অনেক মানুষ দেখবা ধনী দরিদ্র সবারই মোটামুটি একটা অভাব বোধ কাজ করছে। দরিদ্র সবচেয়ে বেশি অভাব কি? তাদের কোনো খাদ্য নেই। এখন একজন দরিদ্র 3 দিন না খেয়ে থাকুক, আর একজন ধনী মানুষ 3 দিন না খেয়ে থাকুক, যন্ত্রণা কিন্তু সবারই এক। এই জন্য বলছে, যাই হোক, খিদা কিন্তু এমন যে ধনীরও যে ধরনের কষ্ট, দরিদ্রেরও সেই ধরনের কষ্ট। আর এই কষ্টটা কাদের? মানুষেরই। দ্বিতীয় লাইন কি? আমরা সবাই সমান বুঝি, অর্থাৎ আমাদের ফিলিংসটা, আমাদের অনুভূতিটা আমাদের সবার সমান। ওই ক্ষুধার জ্বালার যে কষ্ট, সেই জ্বালার কষ্ট কিন্তু সবার সমান। দ্বিতীয় অংশে কি বলছে? কচি কাঁচাগুলি, তোমরা ছোট ছোট বাচ্চা। এখানে দেখো কয়েকটা বাচ্চার ছবি আছে, ওই যে মাঝখানে টাই পরা, দেখো একটা বাচ্চা ক্যাপ পরা। এই ধরনের বাচ্চার বলছে এদের কাজ কি? আমরা আস্তে আস্তে ডাটো করে তুলছি। ডাটো করার অর্থ কি? বড় করে তুলছি। কি করে? কষ্ট করে। কি? তারপরে বাঁচিবার তরে, অর্থাৎ বাঁচার জন্য আমরা সমান যুঝি। যুঝি শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ করি। আমরা সবাই সবার জন্য যুদ্ধ করি। ওকে, আমি একটু তাড়াতাড়ি শেষ করব এটা, কারণ আমরা বলেছি কিছু এমসিকিউ আমরা দেখাবো। আমি এটা মুছে দিলাম। এর পরের অংশে চলে আসো। এর পরের অংশে খুব পরের অংশ দেখো, আমরা একটু দ্রুত যাব। যে দোসর খুঁজি বাসর বাঁধিব। হ্যাঁ, এখানে কি আছে? দোসর। দোসর খুঁজি বাসর বাঁধিব। ঠিক আছে? জলে ডুবি জলে ডুবি বাঁচি, পাইলে ডাঙা। হ্যাঁ, একটু বেশি লিখে রাখি। কালো, এই লাইনটা একটু লাল কালি দিয়ে লিখি, এটা ইম্পর্টেন্ট। কালো আর ধলো বাহিরে কেবল তারপরে ভিতরে সবারই সমান রাঙা। ঠিক আছে? এই 4 লাইন। তারপরে রাঙা, বাহিরের চোখ, এটাও লিখতে হবে। বাহিরের চোখ আচরে সে লোক। তারপরে ভিতরের রং পলকে ফোটে। ওকে, আমরা এখানে একটু দেখতে পাচ্ছ কিনা দেখো শব্দগুলো অর্থ। অঙ্ক দেখো, দোসর খুঁজি। দোসর মানে কি? বন্ধু। ভালো করে খেয়াল করো। দোসর খুঁজি, বন্ধু খুঁজি, খুঁজে বেড়াই। ওকে, বাসর বাঁধিব। বাসর বাঁধি মানে কি? এক জায়গায় বসবাস করি, বা মানে এক স্থানে, অর্থাৎ আমরা মিলেমিশে মিশে বসবাস করা, বাস করা। বাস করা বোঝাচ্ছে। জলে ডুবি বাঁচি, পাইলে ডাঙা, এখানে চন্দ্রবিন্দু। জলে ডুবি, আমরা যখন বিপদে পড়ি, এখানে জলে ডুবি মানে বিপদে পড়ি। বিপদে পড়ি তখন কি? আমরা বাঁচি, পাইলে ডাঙা, আমরা
জলে ডুবে গেলে তখন আমরা চেষ্টা করি, ওঠার চেষ্টা করি, অর্থাৎ বাঁচার চেষ্টা করি। হ্যাঁ, বাঁচার চেষ্টা করা। ওকে, এই লাইনটা আমি লাল কালি দিয়ে দিয়েছি, কালো কালি দিয়ে ভালো করে দেখো। এই লাইনটা সবাই দাগিয়ে নিবে বইয়ে। এই লাইনটা হচ্ছে খ নাম্বারের জন্য। হ্যাঁ, ভালো করে দেখো, এটা খ নাম্বারের জন্য, অর্থাৎ অনুধাবনের জন্য। এই লাইনটা এবং এই লাইনটা, এই দুটো লাইন কিন্তু খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ খ নাম্বারের জন্য। খ নাম্বারে কোন ধরনের প্রশ্ন থাকে? অনুধাবনমূলক প্রশ্ন থাকে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভিতরে তোমরা ভালো করে খেয়াল করো। এগুলো পেলাম, কালো আর ভালো বাহিরে কেবল, আমি দেখতে কালো, আরেকজন দেখতে খুব ফর্সা, আরেকজন দেখতে খুব শ্যামলা, আরেকজনের মসৃণ ত্বক, এরকম হতে পারে, ভ্যারিয়েশন হতে পারে। যেমন একজন আফ্রিকান দেখলে তুমি কি এত কালো, অর্থাৎ, এবং একজন যদি তুমি দেখো বিশেষ করে আমার পাকিস্তানি অথবা আরাবিয়ান কাউকে দেখো, অথবা ইউরোপিয়ান কাউকে দেখো, দেখো অত্যাধিক ফর্সা, তাহলে আমরা ভ্যারিয়েশন করে ফেললাম। কিন্তু আমরা এই মানুষগুলোর ভিতরে কি আছে? ভিতরে দেখো কালো আর ভালো বাহিরে কেবল, আমরা বাইরে চাকচিক্যময় দিক, অর্থাৎ তাদের আকৃতি থেকে আমরা বুঝলাম কেউ পেটে, কেউ লম্বা, কেউ চওড়া, কেউ স্বাস্থ্যবান, পার্থক্য হতে পারে। কিন্তু ভিতরে সবারই সমান রাঙা। কিন্তু আমাদের ভিতরে যে রংটা, এই রংটা সবারই লাল। অর্থাৎ আমার কাটো, একটা মানুষকে কাটো, একটা অন্য জাতের মানুষকে কেটে দেখবা, সবই কারো সাদা রক্ত নয়, কারো নীল রক্ত নয়, ঠিক আছে, সবারই রক্ত লাল। আর তাহলে এই অংশটুকু গেল। আর এই অংশটুকু 6 নম্বরের জন্য বলেছি, বাহিরের ছোপ আঁচড়ে সেলো, ভিতরের রং পলকে ফোটে। ফোটে একটা চন্দ্রবিন্দু দাও, অর্থাৎ বাহিরের ছোপ আঁচড়ে সেলো। তোমরা এখানে দেখো, তোমরা অনেকেই এই অর্থটা বুঝতে পেরেছো কিনা আমি বলেছি। বাহিরের ছোপ আঁচড়ে সেলো, এই অর্থটা হচ্ছে মানুষের চেহারা, অর্থাৎ বাইরের চেহারা যাই হোক না কেন, আঁচড় লাগলে বা কেটে গেলে লাল রক্ত বের হয়, ঠিক আছে, এবং বাইরের রক্তের পার্থক্য ঘুচিয়ে দেয়। ক্লিয়ার? বাহিরের ছোপ আঁচড়ে সেলো, এই লাইনটার অর্থ হচ্ছে, উপরের লাইনটার অর্থ হচ্ছে মানুষের কি হচ্ছে, বাইরের চেহারা রং পরিবর্তিত হয়। বিভিন্ন রং দেখে আমরা বিভিন্ন রকম কল্পনা করতে পারি, কিন্তু তার দেহ কাটলে যে রংটা বেরোয় লাল রং, সেই লাল রংটা আসলে আমাদের প্রমাণ করে দেয় আমরা সবাই এক, এবং সেই একই মানুষই হচ্ছে আমরা মানুষ জাতি, ঠিক আছে। অর্থাৎ এই ভিতরের রং আর তার কোনো পার্থক্য থাকে না, সবাই এক হয়ে যায়। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। এরপর একটা মজার জিনিস দেখাবো, দেখো এটা হয়ে গেল। এরপরে চলে আসো, তোমাদের বইও সুন্দর করে দেওয়া আছে শব্দ অর্থগুলো। এরপরে আমরা শেষের দিকে আমরা ওই লাইনে পড়বো ভিতরের রং। বামুন, এইটা দেখো বামুন শব্দটা কি হচ্ছে? বামুন, তারপরে শূদ্র, তারপরে বলছে বৃহৎ। বামুন, শূদ্র, এখানে বৃহৎ, ক্ষুদ্র, কৃত্রিম ভেদ, কৃত্রিম ভেদ, ধুলাই, লোটে। ক্লিয়ার? রাগে, অনুরাগে, নিদ্রিত, জাগে, আসল মানুষ, প্রকট হয়। এটুকু লিখে ফেলি। বর্ণে, বর্ণে নাই রে বিশেষ, নিখিল জগৎ ব্রহ্মময়। ওকে, আমি এখন লাল কালিতে লিখবো। এখানে দেখো, এই শব্দটার অর্থ হচ্ছে বিধাতা, ব্রহ্মময় হচ্ছে বিধাতা, ঠিক আছে। হিন্দু ধর্মের মতে নিখিল জগৎ,
সমগ্র, এখানে কি হলো সমগ্র পৃথিবী, এটা কি বললাম সমগ্র পৃথিবী। উপর থেকে দাও বামন, হিন্দু ধর্মের যেটাকে আমরা ব্রাহ্মণ বলি, হ্যাঁ ব্রাহ্মণ বলি হিন্দু ধর্মে আছে। শূদ্র, শূদ্র হচ্ছে সবচেয়ে নিচু নিচু হিন্দু ধর্মের নিচু জাতি বিশেষ, হ্যাঁ একটা নিচু জাতি। বৃহৎ ক্ষুদ্র, আমরা ছোট বড়, এটা তো সবাই জানো। বৃহৎ ক্ষুদ্র শব্দের অর্থ হচ্ছে ছোট বড়, ঠিক আছে। কৃত্রিম ইমিটেশন, আমরা নিজেরা এটা পার্থক্য করে নিয়েছি, হ্যাঁ এটা আমরা নিজেরা পার্থক্য করে নিয়েছি, এটা তেমন কোনো কি পার্থক্য নেই, আসলে আমাদের যা হয় সেটাই। তারপরে হচ্ছে কি হলো ধুলাই লোটে, লোটালোটি করে, এগুলো আমরা বাদ দিয়েছি, এগুলো আমাদের কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। তারপরে চলে আসো কি হলো রাগে অনুরাগে নিদ্রিত জাগে। রাগ অনুরাগ তোমরা বোঝো, রাগ এবং অভিমান। নিদ্রিত মানে আমরা শুয়ে থাকি বা ঘুমিয়ে থাকি, এবং জেগে থাকি, যখন ঘুমিয়ে থাকি জেগে থাকি আসল মানুষ প্রকট হয়, তখন আমাদের ভিতরের মানুষটা আসল জেগে ওঠে। আসল মানুষ তখন আমরা বুঝতে পারি যে আসলে সেটা কে, ক্লিয়ার। তারপরে দেখো বর্ণে বর্ণে নাইলে বিশেষ। বর্ণ হচ্ছে হিন্দু ধর্মের, হিন্দু বর্ণের মধ্যে বিভিন্ন জাতি, মুসলিমের মধ্যে আমাদের পার্থক্য, শিয়া সুন্নি এইসব বর্ণে বর্ণে বিশেষ কোনো পার্থক্য নেই। নিখিল জগৎ ব্রহ্মময়, আসলে পুরো জগৎটাই পুরো পৃথিবীটাই হচ্ছে বিধাতা, অর্থাৎ এখানে ব্রহ্মময় বলতে হিন্দু ধর্ম মতে পরমেশ্বর বা বিধাতা। এই পৃথিবীর সকল মানুষেরই জন্মক্ষেত্র, এই দুনিয়া, এটাই বলা হয়েছে, হ্যাঁ এই নিখিল জগতে এটাই বলা হয়েছে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। এরপরে একটা অংশ আছে একটু আলাদা জিনিস, আমরা একটু দেখানোর চেষ্টা করব। এরপরে যে অংশটা আমি লাল কালি দিয়ে দিচ্ছি, দেখো এরকম চিহ্ন আছে, এরকম চিহ্ন আছে, ঠিক আছে। তোমরা সবাই দেখো এটা কি, এটা আমার বলতে হবে। এই চিহ্নটার অর্থ কি তোমরা কেউ কি জানো? এই চিহ্নগুলোর অর্থ কি? এটা 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 কে কে জানো? আমাকে একটু উত্তর করো তো। এই চিহ্নটার অর্থ কি? এখানে বইয়ের চিহ্ন আছে, দেখো বইয়ে দেখো এই চিহ্নটা আছে, তিনটে স্টার চিহ্ন আছে, দেখো স্টার চিহ্নগুলো দেখা যাচ্ছে কিনা এখানে ভালো করে দেখো। লাল কালি দিয়ে দেওয়া আছে, দেখো লাল কালি তিনটে স্টার চিহ্ন আছে, হ্যাঁ এই তিনটে স্টার চিহ্নের অর্থ কি কে জানো? ওকে প্লিজ পে অ্যাটেনশন, হ্যাঁ সবাই অ্যাটেনশন দাও, আমি কিন্তু তোমাদের ডিলিট করে দিব, কেউ বিয়াদবি করলে ডিলিট করে দেবো, মাথায় রাখবে কিন্তু। ওকে তোমরা এই চিহ্নটার অর্থ বোঝো কিনা দেখো, না বুঝলে আমি বুঝিয়ে দিচ্ছি। আমরা এখন চলে যাবো এমসিকিউ। দেখো সবসময় খেয়াল করবে, কোনো কবিতা যখন একটা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়, সেই কবিতা যদি অনেক বড় হয় তাহলে সব সময় আমাদের পড়ার উপযুক্ত হয়ে ওঠে না। অর্থাৎ তোমাদের বয়স অনুযায়ী এই কবিতাটা এত দীর্ঘ করার দরকার নেই, কিন্তু এই কবিতার মধ্যে অর্থাৎ এই অংশের মধ্যে আরো অনেকগুলো লাইন ছিল, সেই লাইনগুলো তোমাদের জন্য হয়তো কোনো কারণে প্রযোজ্য নয়, এই জন্য তোমাদের সেই কবিতার অংশগুলো তুলে দেওয়া হয়নি। কিন্তু তারপরে আবার কিছু লাইন জুড়ে দেওয়া হয়েছে, শেষের দিকের লাইন। যখন কোনো কবিতা কিছু লাইন মিসিং হয়ে যায়, কিছু লাইন আমরা দিতে চাই না বা কবি দিতে চান না, তখন সেই লাইনের মাঝখানে এই ধারাবাহিকতা বজায়ের জন্য ওখানে স্টার চিহ্ন দিয়ে দেওয়া হয়। এটা বড়রা জানে, আজকে কিন্তু তোমরা শিখে ফেলবে। ওকে এটা খেয়াল করবে। ওকে এরপরে তাহলে আমরা বুঝলাম, আমরা লাস্ট 4 লাইনে চলে যাব। এখন তোমরা সবাই রেডি হও। শেষের 4 লাইন কি বলছে? বংশে বংশে নাহিক তফাৎ। কি হলো? বংশে বংশে নাহিক তফাৎ। বনে দি কে আর গড় বনে দি। লাস্ট লাইন, দুনিয়া সাথে গাথা বুনিয়াদ
দুনিয়া সবারই জনম বেদি। ওকে, এখন চলে আসো এই লাইনটার অর্থ কি দেখো, এই লাইনটার অর্থ বেদি মানে জন্মস্থান। হ্যাঁ, এই পৃথিবী, মনে রাখবা এ পৃথিবী এর অর্থ হচ্ছে সবার জন্মস্থান। এটার অর্থ তোমাদের করে দিলাম। আর এখানে বংশ বংশে নাহিগত অভাব, আমরা অনেকেই বলি না বংশ গৌরব করি, অর্থাৎ আমাদের কুল, আমরা যে কুলের কথা বলি কোন কুল, সেই কুলের কথা বলা হচ্ছে নাহিকো। নাহিকো মানে নেই, তফাৎ মানে কি পার্থক্য। আসলে বংশে বংশে কোনো পার্থক্য নেই, এটাই খেয়াল করতে হবে। বনেদি কেয়ার, এটা বলে দিয়েছে অ্যারিস্টোক্রেটিক, অর্থাৎ সম্ভ্রান্ত। এটা আমরা অনেকেই বলি এটা সম্ভ্রান্ত। কোন সম্ভ্রান্ত? কেয়া, কে নাই, গড় বলে দি, অর্থাৎ কে সম্ভ্রান্ত কে সম্ভ্রান্ত নয়, এর অর্থ হচ্ছে এটাই। অভিজাত নয় এমন, অর্থাৎ এখানে অভিজাত অভিজাত নয় এমন লোককে বলা হচ্ছে কি গড় বনে দি। দুনিয়ার সাথে গাথা বুনিয়া, দুনিয়া মানে পৃথিবী, পৃথিবীর সাথে কি হচ্ছে গাথা। গাথা মানে একই সূত্রে, অর্থাৎ কোন অংশে এভাবে গেঁথে নেয় একটার সাথে একটা শৃঙ্খলাবোধ। তারপরে হচ্ছে বুনিয়াদ, হচ্ছে ভিত্তি। এটা হচ্ছে স্থাপ, অর্থাৎ এখানে মূল বিষয়, ভিত্তি বলতে পারো, স্থাপনা, ভিত্তি বা স্থাপনা। ঠিক আছে, আমরা তাহলে আশা করি বুঝতে পেরেছি। আমি লাইনগুলো বলি যে আসলে আমরা অনেকেই বংশে বংশে কুলীন কুলীনকে, কে কুলীন কে বংশ গৌরবে অনেকেই পার্থক্য করি। আসলে পার্থক্য করা উচিত নয়, মানুষ সবাই এক জাতি। আর কে বনিয়াদ, অর্থাৎ কে সম্ভ্রান্ত, যে কে নীল রঙের মানুষ অথবা কে অ্যারিস্টোক্রেটিক মানুষ আর কে অভিজাত নয় বা অ্যারিস্টোক্রেটিক নয়, এটা দর্শনীয় বিষয় নয়। আসলে দুনিয়ার সাথে আমরা সবাই একই স্থাপনার মধ্যে আছি, একই পৃথিবীর মধ্যে আছি, এবং এই দুনিয়ায় আমাদের জন্মস্থান। সুতরাং আমাদের মধ্যে কোনো পার্থক্য করব না এবং কোনো পার্থক্য নাই। এটাই হচ্ছে মানুষ জাতি কবিতার মূল ভিত্তি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন তোমরা চলে আসো এমসিকিউ এ চলে আসো। ওকে, তার আগে আমরা একটু সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে একটু জন্মস্থানটা একটু লিখে দিই। জন্ম একটু ইয়ার শিখাই দিই। জন্ম জন্ম কত সালে একটু দেখো, 1882। 1882 হচ্ছে খ্রিস্টাব্দ। হ্যাঁ, এটাকে খ্রিস্টাব্দ মানে ইংরেজি সাল। আর কোন ইংরেজি সাল থেকে যদি বাংলায় আনতে হয় তাহলে মনে রাখবা 593 মাইনাস করবা। হ্যাঁ, মাইনাস করলে যেটা পাওয়া যাবে সেটা হবে আমাদের বঙ্গাব্দ। ক্লিয়ার? এটা কি হবে আমরা বলবো বঙ্গাব্দ। এটা বিশেষভাবে খেয়াল করবে, এটা অবশ্যই যত্ন সহকারে খেয়াল করবে। ঠিক আছে? ওকে, এখানে হচ্ছে দেখো আমাদের সম্ভবত 9, 9, 10, 12, এখানে দেখো 8, 1800, 1882 জন্মস্থান, 1882
ওকে, তাহলে তোমরা এই নিয়মটা শিখলে। আর এখানে মৃত্যুটা, একটা মৃত্যু আছে, মৃত্যুটাও তোমরা, এটা জন্ম গেল আর মৃত্যু কি হলো, মৃত্যুর সাথেও তোমরা এটা যোগ করতে পারো যে ওনার মৃত্যু হয়েছে 1922, এর সাথে যদি তোমরা 593 মাইনাস করো তাহলে একটা সাল পাওয়া যাবে, এটা হবে বঙ্গাব্দ। ওকে, আশা করি এটা আগে থেকেই জানো, আমি এটা দীর্ঘায়িত করব না, এখন চলে আসো এমসিকিউ। ওকে, সবাই খাতা কলম বের করো। তার আগে একটা হোমওয়ার্ক দিচ্ছি আমি, হোমওয়ার্ক। হ্যাঁ, এইচডব্লিউ একটা কোশ্চেন দিব, খ নম্বরের কোশ্চেন। খ নম্বরের কোশ্চেন হচ্ছে তোমরা করবে বাহিরের সব আসলে ছিল, বাহিরের ছোপ আচরে সে লোক, লাইনটি ব্যাখ্যা করো। হ্যাঁ, লাইনটি ব্যাখ্যা করো। ঠিক আছে, এটা 2 নম্বরের জন্য অনুধাবন, এটা অনুধাবনমূলক কোশ্চেন। ওকে, অনুধাবনমূলক কোশ্চেন, এটা হোমওয়ার্ক দিলাম। সবাই এই হোমওয়ার্কটা এই পেজেই, আমরা যে পেজটা দিচ্ছি এই পেজেই তোমরা সরাসরি দিয়ে দিবে, আলাদাভাবে দেওয়ার দরকার নেই, এই পেজেই দিবে। ক্লাস 6 এ যাবে এবং আমি যে এই ক্লাসটা নিচ্ছি এই ক্লাসে তোমরা এখন যে কমেন্টস করছো এই কমেন্টস বক্সেই তোমরা আজকে রাত্রের মধ্যে হোমওয়ার্কটা দিয়ে দিবে। ওকে, আমরা এটা দিয়ে দিলাম। এখন এমসিকিউ, আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ। ঠিক আছে, এমসিকিউ করব, তোমরা নিজেরা প্রস্তুত হও, নিজেরা অ্যানসার করবে। ওকে, নাম্বার 1 দেখো, 1 নাম্বার দেখো, সত্যেন্দ্রনাথ দত্ত খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কত বছর বয়সে মারা যায়? মারা যায়। ঠিক আছে, ক 32 বছর, খ 40 বছর, গ 42 বছর, ঘ 52 বছর। এক, সবাই করো। 2 নাম্বার দেখো, 2 নাম্বার, মানুষ জাতি কবিতাটির মূল নাম কি? এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ক নাম্বার দেখো, জাতের পাত, খ জাতের প্রতি, গ জাতির পাতি, আর ঘ শুধু জাতি। ওকে, তারপরে 3 নম্বর চলে যাও,
হলো শব্দের অর্থ কোনটি? ক, এটা রোমান দাও, এক সাদা, দুই ফর্সা, তিন শুভ্র। ক নাম্বার উত্তর এক। ক নাম্বার এক ও দুই, গ দুই ও তিন, ঘ নাম্বার এক দুই ও তিন। ওকে, 4 নাম্বার করো। আচ্ছা এই তিনটাকে করো তো দেখি কে কি পেরেছো, একটু দেখি উত্তরগুলো সবার। ভেরি গুড, তোমাদের তো ভালোই হচ্ছে। লিটন কুমার খ নাম্বার দিয়েছ, গ, তারপরে সোহেলি কবির ঠিক আছে, অনেকেরই হচ্ছে। খা কি? রোহানকে খা মানে বুঝলাম না। খ দিও অথবা কে ইসে খ, আর জি এ গ, আর কে তে ক, কে তে ক, কে তে ক, কে এইসে খ, জি এ গ, জি এইসে ঘ। ওকে, ফেরদৌস আক্তার সবার হচ্ছে। দ্রুত বেগে করো, দ্রুত বেগে করো। ভেরি গুড। 4 নাম্বার করি তাহলে, তোমরা করতে থাকো। চার নাম্বার দেখো, জনম বেদী বেদী অর্থ কি? অর্থ কি? এটাও এরকম রোমান সংখ্যায় সূতিকা গৃহ, দুই জন্মস্থান, তিন পবিত্র স্থান। কি হলো? ক নম্বর এক, খ নম্বর এক দুই, গ নম্বর এক তিন, ঘ নম্বর এক দুই তিন। ওকে, উপরে গুলো দেখো তাহলে কি কি অ্যানসার দিয়েছো তোমরা? 40 বছর দিয়েছো, গুড। 2 নাম্বার উত্তর দিয়েছো কি? জাতির পাতি, রাইট, ভেরি গুড। 3 নাম্বার ধর শব্দের অর্থ হচ্ছে সাদা এবং ফর্সা এবং শুভ্র, তিনটাই উত্তর, ভেরি গুড। এই তো সমান হয়েছে। 4 নাম্বারটা তোমরা করতে থাকো, 4 নাম্বার করতে থাকো, দেখি কি অবস্থা হয়। আমি উপর থেকে মুছে দিচ্ছি। ওকে, 5 নাম্বার দেখো, 5 নাম্বারে কি আছে? এখান থেকে লিখি তাহলে মনে একটু সুবিধা হয়। এখানে দেখো একটু কঠিন, বাঁচিবার, তরে, সমান, এখানে কি? এখানে কি? শূন্য স্থানে কি? শূন্য স্থান কি কোন শব্দ হবে? হ্যাঁ, ক, বুঝি, খ, জুঝি, গ, ঝুঝি,
তুলি। ওকে, 5 গেল, 5 নম্বর 6 নম্বর করো। 6 নম্বর দেখো, কি হলো? বামুন। বামুন, তারপরে এখানে দেখো হোয়াট, বৃহৎ, ক্ষুদ্র, কি হবে? শূন্য স্থানে স্থানে কি, কি হলো? ক মুসলিম, ক খ হচ্ছে হিন্দু, গ বৌদ্ধ, ঘ শূদ্র। ওকে, 4 নাম্বার কারা পড়েছো দেখি? 4 নাম্বার, জনমবেদী অর্থ কি? সূতিকা, গৃহ, জন্মস্থান, পবিত্র স্থান। 5-এর দিয়েছো 2 নাম্বার, অর্থাৎ খ নাম্বার, তাই তো? 5-এর 2 নাম্বার বা খ নাম্বার, এক্সিলেন্ট, ভেরি গুড। তোমরা সবাই পেয়েছো, 4 নাম্বারটা হয়েছে এই উত্তরটা। 5 নাম্বার 6 নাম্বার শুরু করো। 5 নাম্বার এবং 6 নাম্বারটা করতে থাকো। ওকে, 4 নম্বর চলে গেল। 4 নম্বর চলে যাওয়ার পরে এখানে চলে আসো, 6 5 6 7 নম্বর চলে আসো। 7 নম্বরে যে করবা ডাটো। ডাটো শব্দের, ডাটো শব্দের সমর্থ কোনটি? ঠিক আছে, রোমান সংখ্যায় 1 দিলাম, পুষ্ট 2 দিলাম, শক্ত 3 দিলাম, সমর্থ। তাহলে এখানে কি? ক 1, খ 1 2, গ 1 3, ঘ 1 2 3। ওকে, 7 গেল। 8 নাম্বার গেল। 8 নাম্বার করো। এখানে দেখো বাসর বাঁধিব, বাঁধিব লাইনটি, লাইনটি দ্বারা বোঝানো যায়, কি বোঝানো যায়? ক কি বোঝানো যায়? দেখো সাহস, সাহস বোঝানো যায়। খ নাম্বার একতা। গ নাম্বার দেখো সম্প্রীতি। ঘ নাম্বার সংঘবদ্ধ, সংঘবদ্ধ। ওকে, 8 পর্যন্ত করো দেখি।
আশা করি সবগুলো পারবা। 1 নাম্বার বাঁচিবার তরে, এখানে শূন্য স্থানে কি হবে? স্থানে দেখো বাঁচিবার তরে কি হতে পারে? এখানে বুঝি, জুঝি, ঝুঝি, তুলি। 6 নম্বরে বামুন ড্যাশ শূদ্র, বামুন ড্যাশ বৃহৎ ক্ষুদ্র, শূন্যস্থানে কি হবে? ক মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। 7 নম্বরে ডাটো শব্দের সমর্থ অথবা সমর্থ শব্দ কোনটি? এবং 8 নম্বর বাসর বাধিক, লাইনটি দ্বারা কি বোঝানো হচ্ছে? কুইক আনসার করে ফেলো। তোমরা একটু তাড়াতাড়ি আনসার করো যাতে আমরা এখানে আরও 8টা, আরও 12টা এমসিকিউ করতে পারি। খুব দ্রুত করো, দ্রুত করো, তাহলে আমরা উত্তরগুলো লিখে দিতে পারি। বাঁচিবার তরে শূন্যস্থানে এখানে জুজি হবে, আর হচ্ছে বামুন এখানে তাহলে কি হবে? এখানে শূদ্র হবে, আর এখানে কি হবে? ডাটো শব্দের অর্থ হচ্ছে সবগুলো, এটা হবে বাসর শব্দের অর্থ। তোমরা করতে থাকো, আমি উপরেগুলো মুছে দিলাম। ঠিক আছে, উপরেগুলো কি বাসর বাধিক, লাইনটি দ্বারা কি বোঝানো হয়েছে এটা করতে থাকো, আমি এই উপরেগুলো মুছে দিচ্ছি। ওকে, এরপরে 8-9 নম্বর দেখো। এখানে কি বেনু ও বিনা, বিনা দুটি, বেনু ও বিনা আসলে কি? আসলে কি? কি? ক কবিতা, ক ছড়া, হ্যালো না তো আমি কিন্তু হ্যাঁ, তারপরে এখানে দেখো কাব্যগ্রন্থ, তারপরে ঘ প্রবন্ধ। ওকে, 9-10 নম্বর দেখো। তারপর দেখো দত্তের ছন্দ কেমন? কবিতার ছন্দ আর কি, কেমন ছিল কবিতার ছন্দ আমি লিখলাম না। ক বৈচিত্র্যময়, কি হতে পারে? বিচিত্রময় বা বৈচিত্র্যময়। তারপর দেখো খ নম্বর সাধারণ, গ নম্বর স্বরবৃত্ত, ঘ নম্বর মাত্রাবৃত্ত। ঠিক আছে, তারপরে পড়ো নম্বর শীতাতপ ভাঙলে পাওয়া যায় কি? ক শীত যোগ তাপ, খ নম্বর শীত যোগ তপ, গ শীত যোগ তপ, ঘ
শীত যোগ আতপ। ওকে, 12 নম্বর দেখো। 8 নম্বর তোমরা পেরেছো সবাই? দেখি 8 নম্বরটা কে কে পেরেছো? সম্প্রীতি পাশর বাধিক, এটা আসলে সম্প্রীতি। হ্যাঁ, কারা কারা পেরেছো দেখি এখানে? 10-এর ঠিক আছে, সম্প্রীতি। গুড। আমি এই যেগুলো দিচ্ছি এগুলো সব পরীক্ষায় আসবে, ভালো করে খেয়াল করো। আচ্ছা, উপরেগুলো কি বেলু, মানে আসলে কি? এটা হচ্ছে কাব্যগ্রন্থ। 10 নম্বর কি দিয়েছো? বৈচিত্র্যময়। ঠিক আছে। 11 নম্বর কি? 11 নম্বর হচ্ছে ভাঙলে শীত যোগ আতপ, এটা হয়। আর 8 নম্বরে আমি আগিয়ে দিয়েছি। হ্যাঁ, এখন 8 নম্বরটা মুছে দিই। দেখো 8 নম্বর শেষ, 12 নম্বরে চলে যাও। উপরেগুলো করে নাও, উপরেগুলো তাড়াতাড়ি করো। এটা কাছাকাছি দাও। শীতাতপ, শীতাতপ বলতে কি বোঝায়? ঠিক আছে, ক 1 ঠান্ডা গরম, 2 তারপরে শুধু শীত, 3 গরম কে ঠান্ডা, গরমকে ঠান্ডা করা। ঠিক আছে। ক নাম্বার 1 উত্তর, খ নাম্বার 1 2 উত্তর, গ নাম্বার কি হলো? 1 3 উত্তর, আর ঘ নাম্বার 1 2 3। ওকে, 12 নম্বর পর্যন্ত করো, দেখি কি হচ্ছে, কি কি অবস্থা তোমাদের। তাড়াতাড়ি করে ফেলো। আর 8টা করাবো, জাস্ট 8টা, যতটুকু সময় লাগে 8টা। এর মধ্যে কিন্তু পরীক্ষায় ম্যাক্সিমাম আসবে, খুব ভালো করে খেয়াল করবে। ঠিক আছে, একটু ভালো করে করার চেষ্টা করো উত্তরগুলো। তোমরা সবাই করছো না কেন? হ্যাঁ, এই অবস্থা কেন তোমাদের? এত স্লো কেন? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। খুবই কম উপস্থিতি এবং খুবই কম। তাড়াতাড়ি করো। তাহলে 12 নম্বর কি বললাম? গরম ঠান্ডা। এখানে গরম ঠান্ডা অ্যাকচুয়ালি ক উত্তর। হ্যাঁ, ওকে, আমি উপরে 9 10 মুছে দিলাম। এখন চলে আসো। ঠিক আছে, এখন চলে আসো তোমরা। কি হলো? 12 13 মানব। এখানে কি হলো? আমরা দেখলাম মানুষ জাতি। মানুষ জাতি কবিতায় শিক্ষণীয় বিষয়। শিক্ষণীয় বিষয় কি? ক এখানে কি? সমমর্যাদা, মর্যাদা শিক্ষা। খ নাম্বার ধর্মে বিভেদ। গ নাম্বার পার্থক্য। ঘ নাম্বার মানুষে 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 ভেদাভেদ।
ওকে, 13 14 নম্বর চলে আসো। দেখো হিন্দু সম্প্রদায় কত বর্ণে বিভক্ত? ক 2 বর্ণে, খ 3 বর্ণে, গ 4 বর্ণে, ঘ বহুমুখী বর্ণে। ঠিক আছে, 12 নম্বর তোমাদের শেষ। অনেকেই 12 নম্বর করে দিলাম, চলে গেল। 15 নম্বর দেখো, 15 নম্বর দেখো, বনেদি কি হলো? বনেদি অর্থ কি? ক এটা দাও, এক প্রাচীন, 2 নবীন, 3 সম্ভ্রান্ত। কি হলো? ক 1, খ 1 2, গ 1 3, ঘ 1 2 3। ওকে, 15 নম্বর গেল। ঠিক আছে, 15 নম্বর তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আমরা আর 5টা করবো এমসিকিউ। 5টা এমসিকিউ করার পরে ইনশাল্লাহ ছেড়ে দিব। একটু দ্রুত করতে হবে। 13 14 15 তিনটে করো তো দেখি। কি শেষ? তোমরা অ্যান্সার যারা করছো ওই 2-5 জনই করছো তোমরা।